জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের ধর ট্রেডিং টিপস ফেসবুক পেজে স্বাগত জানাই। তো এই ভিডিওর মধ্যে আমি নর্মালি দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব, যে দুটো কোম্পানি লাস্ট Q4 এফআইস তাদের হোল্ডিং বাড়িয়েছে এবং কোম্পানির Q4 যে পারফরমেন্স সেটাও কিন্তু দারুণ হয়েছে। তো কোম্পানি দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট কোয়ার্টার রেজাল্টে কী এসছে সেটা দেখাবো এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে সেটাই মেন উদ্দেশ্য থাকবে, ঠিক আছে? তো কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ এইরকম ডিসিশন যেটা আপনি নেবেন সেটা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে নেবেন। এই ভিডিওটি দেখে কোনো প্রকার রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। তো যাই হোক, কোম্পানি দুটি আপনাদের সামনে তুলে ধরার আগে একটু মার্কেট নিয়ে দেখা যাক। তো গত কয়েকদিন ধরে আমরা যেভাবে মার্কেট দেখছিলাম কন্টিনিউ নিচে 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 যাচ্ছিল, তো আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা হলেও একটু পজিটিভিটি দেখা গেছে। তো নিফটি 0.32% একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে, 77 পয়েন্টের মুভমেন্ট। শুরুটা পজিটিভই হয়েছিল, তারপরে একটু নিচে আসে, তারপরে ধীরে 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 রিকভারি করে এবং লাস্ট 5 দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে গত কয়েকদিন ধরে কন্টিনিউ নিচে আসছিল, আজ সামান্য পরিমাণ কিছুটা হলেও পজিটিভ হয়েছে। তো যেটা মানে এই মাসের শুরুতে, জুন মাসের শুরুর দুদিন টানা এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর তারা একটু চমকে দিয়েছিল এবং গত মাসের শেষের দিকেও একটু আমাদের হয়রান করেছিল, কারণ তারা কন্টিনিউয়াসলি একটু আবার সেলিংয়ের দিকে চলে যাচ্ছিল। তারা যে এফআইস কন্টিনিউ যেভাবে বাইং করছিল, মানে বাইংয়ের মাত্রাটা একটু বেশি ছিল এবং সেলিংটা তুলনামূলক একটু কম হচ্ছিল, সেই তুলনায় গত কয়েকদিন আমরা এফআইসের একটু সেলিংয়ের প্রভাবটা বেশি দেখতে পেয়েছি। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এফআইসের কাছ থেকে কিছুটা বাইং দেখতে পেয়েছি, একটু কম হলেও তবুও একটা পজিটিভনেস দেখা গেছে। 1076 কোটি টাকার নেট বাইং করেছে, 15,499 কোটি সেলিং এবং 16,575 কোটি বাইং। উল্টো দিকে ডিআইস তো তাদের কাজ করেই যাচ্ছে, ডিআইস কন্টিনিউ বাইং করে যাচ্ছে, 2,566 কোটি টাকার নেট বাইং করেছে, 10,478 কোটি সেলিং এবং 13,045 কোটি বাইং। তো আজকের দিনে দাঁড়িয়ে এফআইস একটু পজিটিভ সিগন্যাল দিয়েছে, যেটা আমরা এফআইসের প্রথম দুদিন, মানে 1 তারিখ তো রোববার ছিল, মার্কেট বন্ধ ছিল, তো 2 তারিখ এবং 3 তারিখ 2 জুন এবং 3 জুন দুদিন এফআইসের একটা সেলিং দেখেছি। তো আজকে কিছুটা হলেও বাইং দেখতে পেয়েছি, তবে সেলিংটা যেভাবে হয়েছে সেভাবে বাইংটা হয়নি, তবুও যতটুকুই হয়েছে সেটা কিছুটা হলেও একটু বাইংয়ে এসছে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং ডিআইসদের তরফ থেকে কন্টিনিউ বাইংটাই আছে। এবং মান্থলি স্টেটমেন্ট আমরা যদি একটু ফলো করি তাহলে এফআইসের হিসাবটা আমরা যদি দেখি মান্থলি, তাহলে গত মে মাসে টোটাল এফআইস কিন্তু বাইং করেছে এবং এপ্রিল মাসেও বাইং করেছে, মার্চ মাসেও বাইং করেছে। এবার দেখুন, আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা দেখুন, মার্চ 2025 এফআইস নেট বাইং কত, টোটাল পুরো মাস বাইং সেলিং এই করে করে নেট বাইং করেছে 2,000 কোটি টাকার মাল। এপ্রিল মাসে কিছুটা বেড়েছে, সেটা 2,735 কোটি। মে মাসে সেটা অনেকটা পরিমাণেই বেড়েছে, 11,773 কোটি। তাহলে মে মাসের এই শেষের দিকটায় আমরা কিন্তু এফআইসের খুব ভালো একটা বাইং দেখেছি, যার কারণে পুরো মান্থলি স্টেটমেন্টটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এদিক থেকে দেখতে গেলে মান্থলি অনুযায়ী এফআইসের বাইংটা আবার একটু আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 বাড়ছে। তবে এই মাসে কি হয় সেটা পুরো মান্থলি রেকর্ডটা আসলেই বোঝা যাবে। উল্টো দিকে ডিআইসের তরফ থেকে দারুণ পারফরমেন্স হয়ে যাচ্ছে। তো মে মাসে ডিআইসদের পক্ষ থেকে দারুণ পরিমাণ বাই হয়েছে এবং এফআইসদের পক্ষ থেকেও দারুণ একটা বাইং হয়েছে।
তো মার্কেট নিচ থেকে কিছুটা রিকভারি করেছে। এবারে দেখুন, যারা যারা স্টক মার্কেট এত ভয় পান, আপনার পোর্টফোলিওতে ভালো ভালো কোম্পানি আছে তবুও ভয় পাচ্ছেন, তাহলে দেখুন এরা কেন ভয় পাচ্ছে না, এফআইস ডিআইস এরা কেন কিনে যাচ্ছে মাল। তো মার্কেটে আপ ডাউন এটা হচ্ছে নর্মাল একটা ব্যাপার, এটা আপনাকে মার্কেটে থাকতে গেলে সহ্য করতেই হবে, কিছু করার নেই। এটাকে যে সহ্য করতে পারবে সেই একমাত্র মার্কেটে টিকতে পারবে এবং মার্কেট থেকে টাকা ইনকাম কিন্তু করতে পারবে। যার মধ্যে পেশেন্স, মেন হচ্ছে পেশেন্স লেভেল যার মধ্যে নেই, কিচ্ছু হবে না। তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত নেবেন, সেই ভুল সিদ্ধান্তে গণ্ডগোল হবে, ভুল পদক্ষেপ নেওয়া হয়ে যাবে। তার জন্য স্টক মার্কেটে একদম সিম্পলভাবে কাজ করুন, মাইন্ডটাকে একদম সিম্পল রাখুন, খুব বেশি ডিপ চিন্তাভাবনায় যাবেন না, নিজেকে খুব বেশি জটিল করে তুলবেন না, একদম সিম্পলভাবে যেভাবে মার্কেট থেকে টাকা ইনকাম হয় সেভাবেই ইনকামটা করার চেষ্টা করুন। ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে ভালো ভালো কোম্পানি চুজ করুন এবং সেখানে যখনই সুন্দর অপরচুনিটি পাবেন সেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট করার সঠিক জায়গা। মানে মার্কেটে যখন চারিদিকে আপনি শুনতে পাচ্ছেন যে ভয় 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 ভয়, চারিদিকে একটা নেগেটিভিটি, সেই জায়গায় আপনার মাইন্ড কাজ করতে হবে, সেখানে আপনাকে আপনার মাইন্ডে পজিটিভ জিনিস তৈরি করতে হবে যে এটাই হচ্ছে সঠিক সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এইটা যখন আপনি ঠিক করে ফেলবেন নিজের মধ্যে, তখন দেখবেন ধীরে ধীরে আপনি কিন্তু সঠিক পথে এগোবেন। এবং মার্কেটে সবাই ভয় পাচ্ছে, আপনিও যদি ভয় পান তাহলে কিন্তু আপনি সঠিক ডাইরেকশানে যাচ্ছেন না। কারণ আবার যখন মার্কেট টপ লেভেলে আসবে তখন সবাই সেখানে আগ্রহ দেখাবে, তো সেখানে যদি আপনিও আগ্রহ দেখান তাহলে এই যে মার্কেটটা নিচে এসেছিল সেই অপরচুনিটিটা আপনার কাছে মিস হয়ে গেল। এবার মার্কেটটা আবার সেম রেঞ্জে চলে আসলো, কিন্তু এই নিচ থেকে আপনার এই অপরচুনিটিটা কিন্তু হাতছাড়া হয়ে গেল। সুতরাং মার্কেটে থাকুন, আপডেট থাকুন, কোনো প্রকার ভয় পাবেন না। আপনার পোর্টফোলিওতে যদি রাইট কোম্পানি থাকে তাহলে সেই রাইট কোম্পানি সব সময় অলওয়েজ বাউন্স ব্যাক করবে, এটা মাথায় রাখবেন, এটা কখনো ভুললে চলবে না। রাইট কোম্পানি সবসময় বাউন্স ব্যাক করবে বা ইউটার্ন মারবে, যেটা আমি বলে থাকি। তো এই ইউটার্নটা মারার জন্য সময় নিতে পারে, সেই সময়টা আপনাকে দিতে হবে, সঠিক সময় দেবেন, সঠিক জায়গায় ইনভেস্ট করবেন, রিটার্ন পাবেন যদি সেটা রাইট কোম্পানি হয়। এবার এর জন্য একটা ফর্মুলা দেওয়া আছে। আপনি মনে করছেন একটা কোম্পানি, এটা ভালো কোম্পানি, কোম্পানির বিজনেসটাকে দেখলেন, বিজনেসটাকে বুঝলেন, এবার আপনি মনে করলেন যে এই বিজনেসটা পরবর্তীকালেও দারুণভাবে গ্রো হতে পারে। স্টক মার্কেটে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে জি মানে গ্রোথ। এই গ্রোথটা দরকার। একটা কোম্পানির যতক্ষণ পর্যন্ত গ্রোথ না হবে ততক্ষণ কিন্তু সেই কোম্পানির শেয়ার প্রাইস, যতই আপনি কোম্পানি ব্যবসা করুক, যা কিছুই করুক, ভালো চলুক, রেভিনিউ হচ্ছে, নেট প্রফিট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রোথ নেই তাতে, সেখানে কিন্তু কিছু হবে না, শেয়ার প্রাইস বাড়বে না। শেয়ার প্রাইস বাড়ার জন্য আপনাকে কোম্পানির বিজনেসে ফোকাস করতে হবে, যে বিজনেসটা ভবিষ্যতে গ্রোথ করতে পারে। তো সেই গ্রোথ সেক্টরগুলো আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, এইবার মার্কেট কিন্তু সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে চলে। আপনি এখন এই সিচুয়েশানে যেটা দেখতে পাচ্ছেন, মার্কেট কিন্তু অ্যাডভান্স দেখে, মার্কেট সবসময় আরও অ্যাডভান্স লেভেলে এগিয়ে থাকে। মানে 5 বছর 10 বছর পর কি হবে সেটা কিন্তু অ্যাডভান্স এখন হয়ে আছে। তো এই অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনাগুলো করার চেষ্টা করুন। ঠিক আছে, এবার এই ফর্মুলাটা কী আছে? ফর্মুলাটা হচ্ছে, আপনি একটা কোম্পানি দেখে নিলেন, ভালো কোম্পানি, গ্রোথ আছে, সমস্ত কিছুই দেখে নিলেন। এবার তাতে আপনাকে, এবার কোম্পানির শেয়ার প্রাইস কোথায় কিনবেন? আপনি কেনার একটা সঠিক জায়গা চাই, তো কোন জায়গায় কিনতে হবে সেটা বুঝতে পারছেন না। এবার সবসময় যখনই রাইট কোম্পানি, তখন তার একটা কম প্রাইস আপনাকে চুজ করতে হবে, মানে সেই কোম্পানিটাকে এবার সস্তায় কিনতে হবে। সস্তায় কেনার জন্য অনেক কিছু প্যারামিটার আছে যেগুলো চেক করতে হয়।
ঠিক আছে। আমি কন্টিনিউয়াসলি যেভাবে আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম তাতে অনেকভাবেই বুঝিয়েছিলাম, এখন আপাতত সেইভাবে দেওয়া যাচ্ছে না। তো এই রিলেটেড আপনি যদি ডিটেলসে জানতে চান, শিখতে চান, তাহলে চ্যানেলে একটা ছোট্ট মেম্বারশিপ করা আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে আমি ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি সেগুলো ফাইন্ড আউট করবেন। তো সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো মানে আপনাকে নিতেই হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। তো সেখানে আপনি চাইলে জয়েন করতে পারেন। সেখানে আমি একটু 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 করে আপনাদেরকে ধীরে ধীরে শিখিয়ে যেভাবে আপনি তৈরি হতে পারেন সেই চেষ্টাটা করে থাকবো, যতটুকু আমার নলেজ আছে সেই চেষ্টাটা আমি করে থাকবো। তো যাই হোক, এবার হয়ে গেল রাইট কোম্পানি, এবার রাইট প্রাইস আপনি বুঝতে পারছেন না, তাহলে সেই শেয়ারটা যেখানে আছে সেখান থেকে কিছুটা নিচে আসতে হবে। এবার মনে করুন ওপর থেকে অনেকটাই নিচে পড়লো, তো ধরুন 10-15%, জাস্ট এক্সাম্পল একটা 10-15% নিচে পড়লো। সেখানে আপনি মনে করলেন যে না ঠিক আছে, এটা স্টকটা এখান থেকে অনেকটা নিচে এসছে, তাহলে এখানে একটা রাইট প্রাইস হতে পারে। আপনি কিন্তু ওভার কনফিডেন্ট কখনোই দেখাবেন না। 10-15% নিচে এসছে, এর থেকে আরও বেশি নিচে যাবে না, এইটা ভেবে আপনি যদি সেখানে হিউজ কোয়ান্টিটি মেরে দেন তাহলে আপনি ওভার কনফিডেন্স দেখালেন। তো এই ওভার কনফিডেন্সটা একদম মার্কেটের সাথে দেখানো কখনোই উচিত নয়। আপনাকে সঠিক রুলস ফর্মুলা সমস্ত কিছু মেনটেন করে চলতে হবে মার্কেটে, ঠিক আছে। এইবার আপনি এখানে কি করলেন, কম কোয়ান্টিটির কিছুটা বাই করলেন, তারপরে ধরুন সেটা এখানে, এবারে সেখান থেকে আরও কিছুটা নিচে পড়লো, আরও ধরুন 5% নিচে পড়লো, তখন আপনি ভাবলেন যাক আরও কিছুটা 5% নিচে পড়েছে, আবার আপনি কিছুটা বাই করলেন। এবার সেখানেও মানে ওই কোম্পানির বটমটা তৈরি হলো না, তারপরে গিয়ে আরও দেখা গেল কিছুটা নিচে পড়লো, তো সেখানেও আপনি আরও সামান্য পরিমাণ কিছুটা বাই করলেন। এবারে এই যখনই আপনি প্রথমবার বাই করুন বা সেকেন্ডবার বাই করুন, যতবারই বাই করুন, আপনাকে কিন্তু একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে প্রথমেই ঠিক করে নিতে হবে আপনি সেই কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করবেন। এটা মাস্ট, আগে এটা ঠিক করুন, এটাকে আগে সেট করে তারপরে সেইভাবে আপনার টাকাটাকে ডিভাইড করুন, ঠিক আছে। মনে করুন আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন, জাস্ট একটা এক্সাম্পল, তাহলে প্রথমে আমি মনে করলাম 15,000 টাকা ইনভেস্ট করলেন, তারপরে আবার সেকেন্ডবার নিচে আসলো, আবার 15,000 টাকা ইনভেস্ট করলেন, 15 30 আর হাতে রইল 20। এবার আপনি নিচে যতটা পর্যন্ত রেডি আছেন, মানে নিচে যতটাই আসলো, যে পর্যন্ত আপনি মনে করছেন স্টকটি যেতে পারে, সেখানে গিয়ে আপনি বাকি 20,000 টাকা ইনভেস্ট করে দিলেন। এবার আপনাকে দিতে হবে টাইম, ঠিক আছে। যদি আপনার সেই বাছাই করা কোম্পানিটি রাইট কোম্পানি হয়, তাহলে সেই কোম্পানিটি বাউন্স ব্যাক করবে, মানে ইউটার্ন মারবে, তখনই দেবে আপনাকে প্রফিট। এই প্রফিটটা নেওয়ার জন্য আপনাকে দেখাতে হবে পেশেন্স, প্রচুর ওপর নিচ সহ্য করতে হবে। এবার যেখানে আপনি কিনে নিচ্ছেন সেখান থেকে আরও 5-10% নিচে পড়লে দরকার নেই, আপনার কিন্তু যে টাকাটা ইনভেস্ট করার ছিল সেটা করে দিয়েছেন, ব্যাস আপনার কাজ শেষ। আপনার কাজ হচ্ছে এবার ওয়েট করার, যতক্ষণ পর্যন্ত আপনার প্রথম যেখানে বাই করেছেন সেই প্রাইসে না আসবে ততক্ষণ আপনার প্রফিট হবে না। এবারে স্টকটি নেমেছিল এই ওপর থেকে, সেই পর্যন্ত যাবে স্টকটি, যদি আপনার রাইট কোম্পানি হয়, তাহলে সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে গেলে ধৈর্য দেখাতেই হবে। যেখান থেকে আপনি প্রথমবার কিনেছেন সেখানে যখন চলে আসবে তখন প্রফিট, ওপরে এই যেই জায়গা থেকে স্টকটি নেমেছিল নিচে, সেই জায়গায় যখন পৌঁছাবে আপনার প্রফিটটা আরও বাড়বে। এবার এটাকে ট্রাই করে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, একটা স্টককে কীভাবে হ্যান্ডেলিং করতে হয় মোটামুটি সিম্পল সাধারণভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এবার চলে আসি, আমরা দেখে নিলাম আপাতত এফআইসের যে বাইংটা সেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা পজিটিভিটিতে যাচ্ছি আমরা মান্থলি ওয়াইজ, এবং ডিআইসদের বাইং তো আছেই, তার সাথে সাথে ডিআইসের লাস্ট মান্থে দারুণ পরিমাণ একটা বাইং হয়েছে, এফআইসেরও বাইং হয়েছে, মার্কেটও কিছুটা রিকভারি করেছে। আপাতত গত কয়েকদিন ধরে 25,000-এর লেভেলটাকে ভেঙে আবার নিচের দিকে একটু এসছে, তবে 24,500 এখনও পর্যন্ত ভাঙতে পারেনি, দেখা যাক কী হয়।
আপাতত এই 24,500 থেকে 25,000 এর মধ্যেই মার্কেট মোটামুটি ঘোরাঘুরি করছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ভবিষ্যতে তো অল টাইম লং টাইমে মার্কেট সবসময় উপরেই যাবে, ঠিক আছে। এবার এর মাঝখানে অনেকবার ডিস্টার্ব করবে, মাইন্ডকে ডিস্টার্ব করবে, অনেক কিছুই করবে। সমস্ত ডিস্টারবেন্সকে আপনাকে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। আপনাকে মানতে হবে যে হ্যাঁ এই মার্কেটে এইভাবেই কাজ হয়, ব্যাস তাহলেই হবে। এবারে চলে আসি, আমি যে দুটো কোম্পানি নিয়ে কথা বলবো, সেই দুটো কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে তার যে রেজাল্টটা, Q4 রেজাল্টের রেভিনিউ কতটা বেড়েছে, হ্যাঁ নেট প্রফিট কতটা বেড়েছে, সেইগুলো একটু গুরুত্বপূর্ণ দেখে নেব। লাস্ট দিন আমরা যে দেখেছিলাম একটু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যাপারটা একটা চলছিল। আপাতত আমরা ক্রুড অয়েলের দিকে যদি ফোকাস করি তাহলে ক্রুড অয়েল ওই মোটামুটি 65-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে একটু। তার মানে এখনও পর্যন্ত প্লাস দেখা যাচ্ছে না, গ্রিন দেখা যাচ্ছে না, রেডই দেখা যাচ্ছে। তবে ওই 64-65 আপাতত চলছে। তো ক্রুড আপাতত এখনকার জন্য শান্ত আছে, যেটা একটা ভালো সাইন। তবে গ্লোবালি কোনো কিছু যুদ্ধ পরিস্থিতি কিছু হচ্ছে না, কোথাও ড্রোন অ্যাটাক হচ্ছে কিনা, এই সমস্ত কিছুর জন্য আপনাকে কিন্তু ক্রুড অয়েলের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে। ক্রুড অয়েল যখনই দেখবেন একটু আপ লেভেলে চলে গেছে, তখনই তার মানে কোথাও না কোথাও কিছু না কিছু একটা হচ্ছে, এটা বুঝতে হবে। আচ্ছা, প্রথম যে কোম্পানিটি দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 25,921 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ কোম্পানি। এর 52 উইক হাই হচ্ছে 80 টাকা, 52 উইক লো 46 টাকা। কারেন্ট প্রাইস দেখানো বারণ আছে, যার কারণে দেখানো যাচ্ছে না। এবারে চলে আসবো কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্সে। লাস্ট কোয়ার্টারে সেলস বা রেভিনিউ মার্চ কোয়ার্টারে কত হয়েছে? 2,510 কোটি টাকা। আগের কোয়ার্টারে কত ছিল? 2,300 কোটি। তার আগের কোয়ার্টারে কত ছিল? 2,326 কোটি। তাহলে এই কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে রেভিনিউ কিছুটা ডাউন হয়েছিল, কিন্তু এই কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস দুটো কোয়ার্টার থেকে রেভিনিউটা ছাড়িয়ে গেছে। তার মানে এই একটা কোয়ার্টারে পারফরমেন্সটা একটু খারাপ হয়েছিল, তারপরে পারফরমেন্স কিন্তু আবার ঠিকঠাক ধরে নিয়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 140 কোটি টাকা ছিল, তার আগের কোয়ার্টারে ছিল 152 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে 140 কোটি, কিছুটা ডাউন। কিন্তু এই কোয়ার্টারে 165 কোটি, যেটা পুরনো দুটো কোয়ার্টারকে ছাড়িয়ে চলে গেছে, এবং ইপিএসকেও ছাড়িয়ে চলে গেছে, যেটা দেখতে পাচ্ছি। এবারে দেখুন ইয়ারলি পারফরমেন্স বছরের হিসাবে আমরা যদি দেখি 2021 থেকে টোটাল বছরে 4টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি রেভিনিউ বা গ্রোথ কীরকমভাবে বাড়ছে সেটা যদি দেখি, তাহলে 3,900 কোটি বেড়ে 5,600 কোটি, বেড়ে 7,068 কোটি, তারপরে 2024-এ বেড়ে 8,328 কোটি, এখন 2025-এ 9,320 কোটি। আশা করি 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা 4টে ডিজিট থেকে 5টা ডিজিটে পৌঁছানোর সম্ভাবনা হতে পারে। নেট প্রফিট আমরা যদি দেখে নিই তাহলে 396 কোটি, 411 কোটি, 487 কোটি, 638 কোটি, 606 কোটি। ইয়ারলি নেট প্রফিটটা একটু ডাউন হয়েছে, তবে আলটিমেটলি ধীরে ধীরে বাড়ছে, 300-400 কোটি থেকে 600 কোটির রেঞ্জের মধ্যে আছে। 3টে ডিজিটে আছে, আগামীতে হয়তো 4টে ডিজিটে আমরা দেখতে পাবো। কোম্পানির কাছে রিজার্ভস আছে 1,256 কোটি টাকা, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 269 কোটি টাকা, রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 691 কোটি টাকা আছে, ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউ বাড়ছে। টোটাল অ্যাসেট কন্টিনিউয়াসলি বাড়ছে, 3,700 কোটি টাকার টোটাল অ্যাসেট আছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তাহলে রেভিনিউটা হয়ে গেল, এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার হোল্ডিং 61.72% আছে, তার মানে প্রোমোটারের কাছে যথেষ্ট ভালো স্টেক আছে। এফআইসের কাছে 9.86% ছিল, যেটা এফআইস কিছুটা সেল করেছিল আগের কোয়ার্টারে, ডিসেম্বর কোয়ার্টারে। তো মার্চ কোয়ার্টারে আবার দেখছি এফআইস কিন্তু বাইং করেছে, 10.16% হোল্ডিং হয়েছে। এফআইসের একটু বাইং দেখতে পেয়েছি আমরা। উল্টো দিকে ডিআইসের কাছে 16.74% ছিল, সেখান থেকে কিছুটা কমে 16.21% আছে। তবে এফআইস, ডিআইস এবং প্রোমোটার তিনজনের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ মাল আছে, এবং পাবলিকের কাছে 11.92% হোল্ডিং আছে।
পাবলিক হোল্ডিংটা ধীরে ধীরে বাড়ছে, তবে তুলনামূলক পাবলিকের থেকে প্রোমোটার, এফআইস, ডিআইস তিনজনের কাছেই বেশিরভাগ কোয়ান্টিটি রাখা আছে যেটা দেখতে পাচ্ছি। তাহলে এফআইস মাল শেয়ার হোল্ডিং প্যাটার্নটা বাড়িয়েছে যেটা আমরা দেখতে পেলাম, এবং কোম্পানির রেভিনিউ এবং নেট প্রফিট দুদিকেই একটা ভালো গ্রোথ দেখা গেছে লাস্ট কোয়ার্টারে। ঠিক আছে, তাহলে কোয়ার্টারলি পারফরমেন্সটা দারুণ, এবং এফআইসও তাদের হোল্ডিং বাড়িয়েছে। এবার কোম্পানির নামটা দেখে নেবো, কোম্পানির নামটা কী আছে। আরও একবার ডিসক্লেমার, ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়। বাই, হোল্ড, সেল, এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো কোম্পানিটি হচ্ছে মাদারসন সুমি, দেখতে পাচ্ছেন। তো মাদারসন সুমি সিস্টেমসটা আমি কেটেছি, এটা কোম্পানির প্যারেন্ট কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে কোম্পানি। ঠিক আছে, কোম্পানিটাকে নিয়ে স্টাডি করতে পারেন। পার্টিকুলার ফিল্ডে 40% মার্কেট শেয়ার রাখে এই কোম্পানি, 40%। ঠিক আছে, অটো ইন্ডাস্ট্রিতে 40% ওয়্যারিং হার্নেসের কাজ করে। তো যে কোম্পানিটি 40% মার্কেট শেয়ার রাখে সেই কোম্পানিটি কখনোই ছোটোখাটো কোম্পানি হতে পারে না। তবে আমি বলছি বলে কখনোই চোখ বন্ধ করে ভরসা করবেন না, সবসময় আপনি নিজে স্টাডি করবেন, কোম্পানির ব্যবসা সম্বন্ধে পড়বেন, জানবেন, বুঝবেন, দেখবেন, তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন আপনার নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নেবেন। কখনোই আমার ভিডিও দেখে কোনো প্রকার বাই, হোল্ড, সেল, এভারেজ করার ডিসিশন নেবেন না, তাতে লস হলে কিন্তু আপনারই হবে, এবং প্রফিট হলেও সেটাও আপনারই হবে। সুতরাং আপনার ক্ষতি হোক সেটা চাই না, কিন্তু আমি চাই আপনি স্টাডি করুন। স্টাডি করতেই পারেন আপনি, কোনো অসুবিধা নেই। চলে আসবো নেক্সট কোম্পানিতে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 15,829 কোটি টাকা। তাহলে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি। 52 উইক হাই 41 টাকা 80 পয়সা, এবং 52 উইক লো 23 টাকা 10 পয়সা। এইবারে চলে আসবো কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স, সেলস বা রেভিনিউ কোয়ার্টারলি। মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে 1,864 কোটি টাকা, আগের কোয়ার্টারে ছিল 1,667 কোটি টাকা, তার আগের কোয়ার্টারে কত ছিল 1,713 কোটি টাকা। তাহলে দেখুন, এখানে দেখুন 1,743 কোটি, সেখান থেকে কমেছে, আবার কমেছে, কিন্তু মার্চ কোয়ার্টারে রেভিনিউটা দারুণ পরিমাণ গ্রোথ হয়েছে। তার মানে প্রিভিয়াস 3টে কোয়ার্টারকে ছাপিয়ে রেভিনিউটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে দেখতে পাচ্ছি। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 133 কোটি, ডবল ডিজিটে চলছিল, সেটাকে ট্রিপল ডিজিটে চলে গেছে। ইপিএসের পরিমাণটাও বেড়েছে। এটা হলো কোয়ার্টারলি। ইয়ারলি যদি দেখে নিই তাহলে 2022 থেকে দেখে নিই রেভিনিউ 6,900 কোটি, কমে গেছে 6,300 কোটি, তারপরে আবার বেড়েছে 2024-এ 6,800 কোটি, এখন 6,987 কোটি। তাহলে 6,000-7,000 এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে রেভিনিউ। নেট প্রফিটে যদি চলে আসি 834 কোটি। তো 834 কোটি দেখে ঘাবড়াবেন না, এখানে একটা আদার ইনকামের ব্যাপার আছে। ঠিক আছে, 442 কোটি, 350 কোটি, 371 কোটি। তাহলে এখান থেকে এখানে একটু কমেছে, তারপরে আবার লাস্ট ইয়ারে একটু বেড়েছে। তো 3টে ডিজিটের মধ্যে নেট প্রফিটটা আছে। এবার চলে আসি কোম্পানির কাছে রিজার্ভস কত আছে, 4,111 কোটি। রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং 1,635 কোটি, রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম আছে, বোরোয়িংটা আরও বেশি ছিল, অনেকটা কমিয়েছে। তার মানে বোরোয়িংটা অনেকটা কমিয়েছে, তার মানে নেক্সট কোয়ার্টারে আবার কিন্তু কোম্পানির যে ইন্টারেস্ট দিতে হবে লোনের এগেনস্টে সেটাও কিন্তু একটু কমবে। তার কারণে নেট প্রফিটের পরিমাণটা বাড়ার সম্ভাবনা থাকবে। এই বোরোয়িং যত কমবে তত নেট প্রফিটের সম্ভাবনা বেশি বাড়ার। আচ্ছা, কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে 4,458 কোটি টাকা, এবং টোটাল অ্যাসেট আছে 7,161 কোটি টাকা। শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব। প্রোমোটার হোল্ডিং 73.68%। তো প্রোমোটার স্টেক কিছুটা বেড়েছে, যেটা একটা ভালো সাইন। কোম্পানির প্রোমোটার নিজের শেয়ার নিজে বাইব্যাক করলে সেটা ভালো। তো মানে প্রোমোটার নিজে জানে আমার কোম্পানিতে কি গ্রোথ হতে চলেছে, তো সেই তুলনায় প্রোমোটার যদি তাদের নিজের স্টেক বাড়িয়ে নেয় সেটা একটা পজিটিভ সিগন্যাল দেখা যায়। যাই হোক,
এফআইসের হোল্ডিং যদি দেখি তাহলে এফআইস হোল্ডিং আগের কোয়ার্টারেও কিছুটা বেড়েছিল, এই কোয়ার্টারেও অনেকটা বেড়েছে, 3%-এর কাছাকাছি এফআইস হোল্ডিং হয়েছে। ডিআইস হোল্ডিং অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না ডিআইস, তবুও সামান্য পরিমাণ কিছুটা হোল্ডিং ডিআইসও বাড়িয়েছে। এবং পাবলিককে আমরা যদি দেখি তাহলে পাবলিকের কাছে 22.89% হোল্ডিং আছে। তাহলে ম্যাক্সিমাম স্টেকটা এফআইস এবং প্রমোটার এদের কাছেই কিন্তু আছে, পাবলিকের কাছে 23% মতো আছে। ডিআইস অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো রেজাল্টটা যেটা দেখলাম সেটা দারুণ এসছে এবং এফআইসও তাদের হোল্ডিংটা বাড়িয়েছে, যেটা এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল। এবার দেখে নেব কোম্পানির নাম। কোম্পানিটি হচ্ছে ট্রাইডেন্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে কোম্পানি। তো স্টাডি করে দেখতে পারেন। ওয়ার্ল্ডের লার্জেস্ট প্লেয়ার টেরি টাওয়েলসে, ঠিক আছে। একটু স্ক্রিনার ওয়েবসাইটে গিয়ে কোম্পানির রিড মোড়ে গিয়ে আপনি কোম্পানির ব্যবসা সম্বন্ধে একটু পড়বেন। কোম্পানির প্রচুর রকমের ব্যবসা আছে, ঠিক আছে, আপনি চাইলে পড়তেই পারেন। কোম্পানি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে মেনলি, তার সাথে সাথে কোম্পানি এই A4 সাইজের যে জেরক্স পেপার, এই পেপার ওয়ার্কসে কাজ করে। এছাড়া কেমিক্যালসের কাজ করে। তাছাড়া কোম্পানির নিজস্ব পাওয়ার প্ল্যান্ট আছে, সেখান থেকে বিদ্যুৎ তৈরি করে এবং সেই বিদ্যুৎ নিজেদেরই কারখানায় বা কোম্পানিতে কাজে লাগে বলতে পারেন, ঠিক আছে। তো অনেক কিছু, এছাড়া কেমিক্যালসেরও কাজ করে কোম্পানি। প্রচুর রকমের বিজনেস আছে কোম্পানি। তো আপনারা চাইলে স্টাডি করে দেখতে পারেন। দুটো কোম্পানিরই যে রেজাল্টটা এসছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। রেজাল্টটা যেভাবে বেড়েছে সেটাই মেন উদ্দেশ্য ছিল ভিডিওটির। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখলাম যেটা, সেটা হচ্ছে এফআইস তাদের হোল্ডিংটা বাড়িয়েছে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।